নোয়াখালীতে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের 7 জন নিহত। লক্ষ্মীপুরের বাড়িতে শোক, আরও 2 জেলায় 4 জনের মৃত্যু। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। রাজনৈতিক সংকট কাটার আশা মির্জা ফখরুলের। নির্বাচনের ঘোষণা ইতিবাচক হলেও ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, বলছে জামায়াত। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও সংস্কার চায় এনসিপি। ফেনীতে বারবার বাঁধ ভেঙে বন্যা, অনিয়ম তদন্তে পানি উন্নয়ন বোর্ডের দুদকের অভিযান। 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন। এবং কিশোরগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ 3 জনের মৃত্যুদণ্ড। নওগাঁয় 22 বছর পর ট্রিপল মার্ডারের রায়। দর্শক, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে একই পরিবারের 3 জন শিশুসহ 7 জন নিহত হয়েছেন। এতে তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পশ্চিম চৌপালিতে চলছে মাতম। সহকর্মী সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রের বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 2.5 বছর পর ওমান থেকে দেশে ফিরেছিলেন বাহার। তাকে বাড়ি ফেরাতেই সবাই মিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে এভাবে নারী শিশু সহ পরিবারের 7 সদস্য লাশ হয়ে বাড়ি ফিরবেন তা ভাবতে পারেননি কেউ। ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশালীর নিজ বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছে রহমতখালী খালে পড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় নিহত হন প্রবাসী বাহারের মা মুর্শিদা, স্ত্রী কবিতা, মেয়ে মিম, নানি ফয়জুন নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী এবং ভাতিজি লামিয়া ও রেশমি। এ সময় সেখান থেকে বেঁচে ফেরেন বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্যালক রিয়াজ, ভাইয়ের স্ত্রী সুইটি এবং চালক রাজু। বাহারের পিতা আব্দুর রহিম জানান, দুর্ঘটনার সময় গাড়ির দরজা লক থাকায় সামনে থাকা 6 জন জানালা দিয়ে বের হতে পারলেও বাকিরা পারেনি। খালে স্রোত থাকায় দ্রুত তলিয়ে যায় গাড়িটি। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। একে একে 7 জনের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, নোয়াখালীর দুর্ঘটনা নিয়ে আরো জানাতে নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, নিহতের দাফন আসলে কখন শুরু হবে বা কখন দেয়া হবে, আর সেখানকার সার্বিক পরিস্থিতি যদি জানাতেন আমাদেরকে। জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন যে লক্ষ্মীপুরে যে একই পরিবারের 3 জন শিশু 7 জন নিহতের ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি যে নিহতের যে বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা উত্তর জয়পুর চৌপল্লী এলাকায়। এখানে যে একই পরিবারের 7 জন নিহত হয়েছে, এর মধ্যে একজন রয়েছে বাহারের নানি। তাকে হাজিপাড়াতে নিয়ে যাওয়া হয়েছে এবং রয়েছে তার স্ত্রী এবং তার ছেলে সহ অন্য যে 4 জন, এর মধ্যে 2 জন রয়েছে তার ভাইয়ের বউ লাবণী এবং লামিয়া। তাদেরকে আজ কবর দেওয়া হবে না, তাদের লাশ প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়েছে। বাহারের ভাই রুবেল, তিনি সৌদি আরব প্রবাসী রয়েছে। তিনি আসলে আগামীকাল লামিয়া এবং লাবণীর লাশ দাপন করা হবে। বাকি যে 4 জন রয়েছে, বাহারের স্ত্রী এবং বাহারের মা এবং তাদের মেয়ে এবং ভাতিজি, এই 4 জনের লাশ আসর নামাজের পরপরই দাপন করা হবে। এছাড়াও যে এখানে যে রয়েছেন যে স্থানীয় যে এই 6 জন নিহতের ঘটনায় স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে, এখানকার যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ, তিনি এসেছেন এবং জামাতের পক্ষ থেকে জামাতের ইউনিয়ন প্রতিনিধি হারুন রশিদ সহ অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ এসেছেন। এছাড়াও লক্ষ্মীপুরের যে বিআরটি এর পক্ষ থেকে এডি কামরুজ্জামান, তিনি এসেছেন এবং তিনি জানিয়েছেন যে বিআরটি এর পক্ষে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এবং তারা আবেদন করলে প্রতি পরিবারকে 5 লক্ষ টাকা করে বিআরটি থেকে অনুদান দেওয়া হবে। এবং লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, তিনি লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠিয়েছেন এবং তাদেরকে প্রাথমিকভাবে 10,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে নিহত যে স্বজনরা রয়েছে, তারা এসেছে এবং তারা বাড়িতে কান্নাকাটি করছে এবং বাড়ি এই মুহূর্তে লোকারণ্য হয়ে রয়েছে এবং তারা সবাই তারা স্বজনদের জন্য কান্নাকাটি করছে।
এবং এখানকার যে যারা রয়েছে এবং তারা এই ঘটনার জন্য যে নিহত স্বজনরা ডাবেরকে দায়ী করছেন। জ্যোতি, এ ছিল লক্ষ্মীপুর থেকে একই পরিবারের 7 জন নিহত ঘটনার সর্বশেষ খবর। সাইফুল ইসলাম স্বপন যুক্ত ছিলেন নোয়াখালী থেকে। সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় ঝরল 3 প্রাণ। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজ মান্না। আসলে কিভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কি তথ্য রয়েছে এ নিয়ে আপনার কাছে? জ্যোতি, আমি আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ 250 বিশিষ্ট সদর হাসপাতালে। আজকে দুপুরে সিলেট সুনামগঞ্জ সড়কের দিরাইয়ের রাস্তায় সিএনজি এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে সিএনজির মধ্যে ছিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, 3 জন শিক্ষার্থী এবং বাকি 2 জন সিএনজি যাত্রী ছিল। ক্লাস শেষে শিক্ষার্থীরা বাসায় ফেরার পথেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটে। বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন স্পট হয়, সাথে সাথেই সেখানে মারা যায় এবং বাকি 2 জন হাসপাতালে আসার পরেই তারা 2 জন মারা যায় এবং বাকি 2 জনকে সিলেটে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। তাদের মধ্যে স্নেহা চক্রবর্তী হচ্ছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। আফসানা খুশি, তিনি হচ্ছেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং আরো একজন বৃদ্ধ, উনার বয়স প্রায় 70 থেকে 75 বছর। উনি স্থানীয় একজন বয়স্ক লোক, উনিও এই সিএনজিতে ছিলেন এবং আরেকজন শিক্ষার্থী ছিলেন টেক্সটাইল ইনস্টিটিউটের, তিনি হচ্ছেন ঐশী রানী পাল। তাকে উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এই নিয়ে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং সাথে সাথে প্রশাসন যে নিয়ন্ত্রণে আনে এবং সুনামগঞ্জ, আমি যেই জায়গায় আছি সুনামগঞ্জ সদর হাসপাতালে, এখানে আসলে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আত্মীয় স্বজনরা এখানে কান্নাকাটি করছেন এবং তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এখানে হাসপাতালের যেই কাজ, যে অফিসিয়ালি যে কাজটা আছে এটা সম্পন্ন করার পরে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহবাজ মান্না। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটবে আর সংস্কার সহ অঙ্গীকার বাস্তবায়নে নির্বাচিত সরকারই একমাত্র উপায় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাজ শুরু করার ঘোষণাকেও স্বাগত জানান তিনি। এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে।
জুলাইয়ের অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা জানিয়েছেন তাদের ইতিবাচকভাবে ভাববার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। সেখানে এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীকালে আমাদের নেতা জনক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, আমরা কারাভোগ করেছি, নির্যাতিত নিপীড়িত হয়েছি, কখনো মাথা নত করিনি, আমরা লড়াই করেছি, সামনের দিকে গেছি। বন্ধুগণ, আমি আজকে আমাদের সেই সব শহীদ যারা এই দীর্ঘ 15 বছরে এবং জুলাই আগস্ট মাসে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সেই সব আহত ভাইদেরকে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আশা করছি যে তারা আমাদের সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে, সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব, বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। আসুন আজকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে, এবং এটা না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। এই কথা বলে আমি আমার চেয়ারম্যানকে অনুরোধ করব যে এই জনতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন এবং তিনি আজকে এই র্যালির উদ্বোধন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে চলছে আসলে বিএনপির সমাবেশ। সেখানে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানেই ছিলাম। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আক্তার হোসেন বলেন, নির্বাচনের পূর্বে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করা, সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি। এই সময় জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাস্তবায়নের দাবি জানান এনসিপির সদস্য সচিব।
আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। দর্শক, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আর কি কি লজিস্টিক প্রয়োজন হবে, যেমন ওইটাতে জানেন। আরেকটা যে ছিল ট্রেনিং, সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে এবং আমরা আমাদের যে বাহিনীগুলি যাতে ট্রেনিং এর পর আমরা একটা মহড়াও দিব, মানে দুইটা এক্সারসাইজও করব যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে। না, আমাদেরটা আমরা করব, তারপরে যদি তাদের সাথে করা যায় তো ভালো, যেহেতু অনেক সময় আছে সবকিছু তো আর করা যায় না। বাট আমি আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো, বাট অন্যটা কিভাবে হবে ওইটা তো আমি এখন বলতে পারবো। প্রশিক্ষণ তো অলরেডি আমরা বলছি এই কথাটা, কিন্তু অনেকে আপনি কোন আপনি তো থাকেন সব সময়, তো আবার ভুলে যান কেন? আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারি থেকে শুরু করে সব মিলে প্রায় 8 লাখের মতো। যারা ইলেকশন ডিউটি করবে সবারই তো প্রশিক্ষণ দিতে হবে, 8 লাখ লোকেরই সবারই প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণটা যার যার বাহিনী তার প্রশিক্ষণ দিবে, যার যার এলাকায় তার ভেন্যু। যেমন আপনার যদি বলি ভাই আপনি থাকেন কোথায়, আপনার বাড়িতে আপনি থাকেন, তো আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয়, তাদেরও ভেন্যু যার যার জায়গায় হবে। আজকেও 774 জনের মতো পুলিশ সদস্য এই বদলি এটি হলো নর্মাল বদলি হইতেই থাকবে, নর্মাল এটা রুটিন হইতেই থাকবে, রুটিনটা হইতেই থাকবে। আর ঠিক আছে, আপনারা যে ইনিশিয়েটিভ নিচ্ছেন ডিফারেন্ট এবং আশা করছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, তারপরেও যদি দর্শক, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সেখানেই ছিলাম। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত। তবে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলে মনে করে দলটি, জানালেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি। জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে নায়েবে আমির বলেন, এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো বলেও জানান তিনি। দ্রুত নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিতের দাবিও জানান জামায়াতের এ নেতা। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দর্শক, যেমনটি বলছিলাম যে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি সমাবেশ করছেন, সেখানে তারেক রহমান এই মুহূর্তে বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রা পথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। উপস্থিত ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময় এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোগিতাকে হারিয়েছি। আমাদের অনেক সন্তান স্বজনের বুকে তাজা রক্ত দেখতে হয়েছে। বঞ্চিত হয়েছেন বাবা মায়ের জানাজা থেকে অনেকে।
সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গুম হয়ে যাওয়া এখনো বহু সন্তান পিতার জন্য অপলক চোখে অপেক্ষা করছে। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছে। বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক 200-300 মামলাও রয়েছে, এমনকি 4 শতাধিক মামলা রয়েছে। গুম অপহরণের শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের শত শত রাজনৈতিক নেতা কর্মী। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশু রেহাই পায়নি। ক্ষমতালোভী ফ্যাসিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তাদের হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। বিডিআরের নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল। প্রিয় দেশবাসী, পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল। সুতরাং আমি বলবো, আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা। তবে প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, তবে এই যাত্রা কিন্তু খুব সহজ। গণতান্ত্রিক আমি জনগণকে, গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো 2024-এর মতন 24 দেখতে, রক্তাক্ত 24 দেখতে হবে না। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের পথে অভিযাত্রা বিজয় মিছিলের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই, যিনি যে রাজনৈতিক দলের সদস্য হন না কেন, আমাদের অবশ্যই মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই, যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলের সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে,
তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসন, সেজন্যই নিরাপদে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক প্রিয় ভাই ও বোনেরা, জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে, দলের পক্ষ থেকে ইতিমধ্যে ৩১ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সহ সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। সবশেষে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দর্শক, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছিল এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি সেখানেই ছিলাম। জুলাই ঘোষণাপত্র বর্জন নয়, সংশোধনের দাবি জানান গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। বুধবার দুপুরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। জুলাইয়ের ইতিহাস বিকৃত করার অভিযোগ করে নুরুল হক নূর বলেন, সংশোধন করা না হলে বর্জন করা হবে জুলাই ঘোষণাপত্র। এছাড়া ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নেই বলেও অভিযোগ করেন তিনি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের জন্য প্রশাসনের সংস্কার দরকার। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন, যেন তেন নির্বাচনে বর্তমান সরকারের অবস্থাও আগের মতো হবে। এই গণ অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সৎ দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। 2014, 18 ও 24 সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার ইসি নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, পিতামাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুততম সময়ের মধ্যে সব তথ্যের 2টি কপি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিজয় র্যালি করেছে বিএনপি। বুধবার বিভিন্ন জেলায় এই আয়োজন করা হয়। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। নির্বাচনকে সামনে রেখে নানা দিক নির্দেশনা দেন তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিজয় র্যালি করেছে বিএনপি। বুধবার বিভিন্ন জেলায় এই আয়োজন হয়।
কুমিল্লার কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। নির্বাচন সামনে রেখে দিক নির্দেশনা দেন নেতাকর্মীদের। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, সাধারণ মানুষগুলোর কাছে ৩১ দফা কর্মসূচি, যেটি আজকে শুধু বিএনপির কর্মসূচি নয়, তারেক রহমানের কর্মসূচি নয়, সারা বাংলাদেশের গণতন্ত্র মানুষের কর্মসূচি হচ্ছে ৩১ দফা কর্মসূচি। ভোলায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিজয় মিছিল, পরে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। নাটোরে বিজয় র্যালিতে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনই একমাত্র পথ। বরিশালের বিজয় র্যালি শেষে হয় সমাবেশ। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার সেলিনা রহমান। নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আজকে আমাদের বিজয়ের দিন, কারণ গতকাল আমাদের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জনগণের নির্বাচন হবে। আর সেই নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করেছি এতদিন, কারণ জনগণের সরকার ছাড়া জনগণের অধিকার কখনো জবাবদিহি ছাড়া প্রতিষ্ঠা হয় না। মাদারীপুরে বিজয় র্যালিতে অংশ নিয়ে বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিএনপিতে অনুপ্রবেশ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিশৃঙ্খলা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সমাজে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিয়া সৈনিকেরা আবার কিন্তু দাঁত ভাঙা জবাব দেবে, কিন্তু বলে দিলাম। এছাড়া চাঁদপুর, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় আয়োজন হয় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় মিছিল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সকাল থেকে এই অভিযানে পাউবোর বিভিন্ন প্রকল্প ও লেনদেন সহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেন কর্মকর্তারা। জানা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরের ভাঙনে দিশেহারা হয়ে পড়েন ফেনীবাসী। বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ ও অনিয়ম দুর্নীতির কারণে এমন দুর্ভোগের শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দুদক কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেবে দুদক। মুহুরী, কহুয়া, সেলোনিয়া যে এই বাঁধগুলোর যে অনিয়মগুলো হয়েছে, ঠিক আছে, এই বাঁধের অনিয়মগুলোর জন্য আমরা ওনাদের কাছে বেশ কিছু কাগজপত্র চেয়েছি এবং ওই প্রেক্ষাপটে ওনারা আমাদের কাগজগুলো সরবরাহ করবেন। এখন আমরা ওই কাগজগুলো আমরা তো পরবর্তী আমরা এটা দেখবো কোন জায়গায় অনিয়ম বা কি হয়েছে। নওগাঁর পৌরসা উপজেলার কালাইবাড়ি গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে ট্রিপল মার্ডার মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরও 8 জন আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। খালাস দেওয়া হয়েছে 4 জনকে। বুধবার দুপুর 1টার দিকে নওগাঁ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। এর আগে 2003 সালে 30 আগস্ট সকালে উপজেলার কালাইবাড়ি গ্রামে সংঘর্ষে 4 জন গুরুতর জখম হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা যান। পরে বর্ষা থানায় 26 জনের বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়। কিশোরগঞ্জে মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর মামলায় বাবা, চাচা সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কিশোরগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। জানা যায়, 2016 সালের 10 আগস্ট আনোয়ারুল ইসলাম আঙ্গুর মিয়া, তার ভাই খুরশিদ মিয়া এবং ভাতিজা শাহেদ মিয়া মিলিতভাবে আঙ্গুর মিয়ার মেয়ে মীরা আক্তারকে ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। পরে প্রতিপক্ষকে ফাঁসাতে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে প্রমাণ পান, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজ মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন আঙ্গুর মিয়া ও তার সহযোগীরা। 2017 সালের 3 সেপ্টেম্বর এসআই অলোক কুমার দত্ত বাদী হয়ে 4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়মুড় খেয়ে
নিচে নামতে গিয়ে অন্তত 20 থেকে 25 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের 3য় তলায় অবস্থিত বিজ্ঞানাগারে ল্যাবে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও স্কুল কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। সাতক্ষীরা দিনব্যাপী পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। সকাল 10টায় শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে শুরু হয় দিনব্যাপী আয়োজন। বিশ্বকবির স্মরণে যাত্রা, প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। শিশু কিশোরদের গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয় মিলনায়তন। এই সময় আয়োজকরা বলেন, রবীন্দ্রনাথ বাঙালির চেতনা ও মননের চিরন্তর প্রতীক, যার সাহিত্য আজও সমান প্রাসঙ্গিকের কথা জানান। ময়মনসিংহের নান্দাইলে পাথর ভাঙার মেশিন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তারের ঘাট বাজারে বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ী ও শ্রমজীবী কয়েকশো মানুষ। 23 জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তারের ঘাট এলাকায় পাথর মহালের 29টি পাথর ভাঙার মেশিন সাময়িকভাবে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার। সেই সাথে পাথর ব্যবসায়ী সমিতিকে 1 লাখ টাকা জরিমানা এবং বেশ কিছু যন্ত্রপাতি ও পাথর জব্দ করে। আজ 22শে শ্রাবণ। সমাজ সংস্কার ও সাহিত্যকর্মে কালজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহের কুঠি বাড়িতে এবার নেই তেমন কোনো আয়োজন। নীরবে নিভৃতেই কবিকে স্মরণ করছেন তার অনুসারীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠি বাড়িতেই। এখানে বসেই রচনা করেন অসংখ্য কালজয়ী সাহিত্য। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 1889 সালে জমিদারি পরিচালনার ভার নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু থেকেই প্রজাদের খুব কাছে চলে যান তিনি। মুগ্ধ হয়েছিলেন শিলাইদহের ছায়াশীতল পরিবেশে। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল শিলাইদহে কবিগুরুর জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। কিন্তু মহাকবির 84তম প্রয়াণ দিবসে কোনো আয়োজন নেই শিলাইদহের কুঠিবাড়িতে। আমরা ধ্যানে জ্ঞানে রবীন্দ্রনাথকে স্মরণ করি যারা, আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা সবসময় এখানে আসি। 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, এই দিবসটাও যাতে গুরুত্বপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে সেই রকম মর্যাদা দিয়ে যাতে বড় আকারে পালন করা হয়, এটা হচ্ছে আমার চাওয়া। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে আসছি দেখার জন্য, কিন্তু এসে দেখতেছি বন্ধ। খুব হতাশ হলাম আর কি। যদি মৃত্যুবার্ষিকীতেও অনুষ্ঠান হয় তাহলে দেশ বিদেশ থেকে মানুষজন আসবে দেখার জন্য। প্রত্যেক বছরই জন্মদিনের পাশাপাশি প্রয়াণ দিবসটাও যেন ঠিক যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন হয়, সে ব্যাপারে আমাদের বিশেষ দাবি থাকবে। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন যিনি, তার প্রয়াণ দিবস এভাবে নীরবে নিবৃতে চলে যাবে তা মানতে পারছে না রবীন্দ্র গবেষকরা। তাদের দাবি প্রয়াণ দিবসেও কবিকে যেন স্মরণ করা হয় জাতীয়ভাবে। তো এইভাবে হয় না। আমি যদি পেতে চাই তাহলে রবীন্দ্র, নজরুল, লালন এর সমগ্রভাবে পেতে হবে এবং সমানভাবে তাদের মৃত্যু দিবস মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে গুরুত্ব দিয়ে উদযাপিত হওয়া উচিত। আর কুঠিবাড়ির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এবছর কবিগুরুর প্রয়াণ দিবসে জাতীয়ভাবে কোনো আয়োজন নেই, তবে স্থানীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও তার সৃষ্টিকর্ম সম্পর্কে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকীর মতো প্রয়াণ দিবসও জাতীয়ভাবে আয়োজনের আহ্বান রবীন্দ্র প্রেমীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।